আসসালামু আলাইকুম। আজকে আমাদের ফিজিক্স কারেন্ট ইলেকট্রিসিটির লেকচার নাম্বার 5। তো 5 নাম্বার লেকচারটাকে আমি টোটাল 3টা ভাগ করব। পার্ট 1, পার্ট 2 আর হচ্ছে পার্ট 3। তো যারা এখন পর্যন্ত আমাদের আগের ক্লাসগুলো দেখো নাই, চলো তো সিরিজের আই বাটনে হচ্ছে আমাদের ক্লাসের লিংকটা দেওয়া থাকবে, অথবা তুমি ডেসক্রিপশন বক্সে গেলে লিংকগুলো পেয়ে যাবে। তো 4 নাম্বার লেকচার পর্যন্ত কমপ্লিট করে আমি আশা করব তুমি 5 নাম্বার লেকচারটা দেখবে। ওকে, তো 5 নাম্বার লেকচারের জন্য আমাদের কন্টেন্টটা কি সিলেক্ট করছি দেখো, ডিস্ট্রিবিউশন অফ কারেন্ট ইন এ সার্কিট। ডিস্ট্রিবিউশন অফ কারেন্ট ইন এ সার্কিট, যেটাকে আমরা বলতে পারি বর্তনীতে তড়িৎ বিভাজন অথবা তড়িতের বন্টন, তুমি যে কোনো একটা নাম দিতে পারো। একটা সার্কিটের মধ্যে কারেন্ট কিভাবে ভাগ হবে, কোন রাস্তায় কত কারেন্ট যাবে, সেটা নিয়ে হচ্ছে আমাদের আলোচনা। হ্যাঁ, আর এর আগে আমরা যে লেকচার 4 এর 2টা পার্ট কমপ্লিট করছি, পার্ট 1, পার্ট 2, সেখানে আমি তোমাদেরকে 3টা বৈশিষ্ট্যের কথা মনে রাখতে বলছি। প্রথম বৈশিষ্ট্য কি ছিল? ব্যাটারি বড় দাগ থেকে যত কারেন্ট বের হয়, ছোট দাগে একই কারেন্ট ফেরত আসতে হবে। সেকেন্ড বৈশিষ্ট্য কি ছিল? কারেন্ট সম্ভাব্য সকল দিকে যাবে। এবং থার্ড বৈশিষ্ট্য ছিল একই রাস্তায় কখনো দুই দিক থেকে কারেন্ট আসবে না। তাহলে তুমি যদি এই 3টা বৈশিষ্ট্য মনে রাখতে পারো, সার্কিটের কারেন্ট ডিস্ট্রিবিউশন গুলো আমাদের জন্য খুব সহজ হবে। তো আজকে কারেন্ট ডিস্ট্রিবিউশনের জন্য আমি এরকম একটা সার্কিট চিন্তা করতেছি। ওকে, তো এই সার্কিটটাই আমি দুই ভাবে সলভ দেখাবো। তাহলে দেখো, ব্যাটারির বড় দাগটা হচ্ছে আমাদের প্লাস, ছোট দাগটা হচ্ছে মাইনাস। তাহলে ব্যাটারির বড় দাগ থেকে যে কারেন্টটা আসলো, সেই কারেন্টটাকে আমি চিন্তা করলাম আই। এর আগের ক্লাসে কিন্তু এটা আমি সংখ্যা দিয়ে বুঝাইছি, এত অ্যাম্পিয়ার কারেন্ট এত ভাগ হলো। এখন আমি তো সিম্বল দিয়ে দেখাচ্ছি। তাহলে আই কারেন্ট এই রাস্তা ধরে দেখো উপরে গেল, এই পর্যন্ত এসে ডান দিকে গেল। ডান দিকে যাওয়ার পরে তার কাছে দেখো কয়টা রাস্তা আছে? 2টা। আমরা জানি কারেন্ট সম্ভাব্য সকল দিকে ভাগ হবে। কারেন্ট সম্ভাব্য সকল দিকে ভাগ হবে, তার হাতে বা তার কাছে যতগুলো রাস্তা থাকবে, সে সবগুলো রাস্তাতেই বন্টন হবে। তাহলে আমাদের আই কারেন্টের এখানে কয়টা রাস্তা পাচ্ছি আমরা? 2টা। তো সে 2টা জায়গাতেই বন্টন হবে। আই এই যে 2টা ভাগ হলো, আমি এটার নাম দিলাম I1, এটার নাম চিন্তা করলাম I2। এখন তুমি দেখো, I1 এখান থেকে আসার পর আবার কয়টা রাস্তা পাচ্ছে? 2টা। I2 এখান থেকে আসার পর আবার কয়টা রাস্তা পাচ্ছে? 2টা। তুমি যে কোনো একটা আগে সলভ করে আসবে। তাহলে I1 থেকে যদি চিন্তা করি, I1 এখানে আসার পরে দেখো রাস্তা পাচ্ছে 2টা, এই 2 রাস্তাতেই ভাগ হবে। ওকে, তার আগে আমি একটু ইকুয়েশন গুলো লিখে নেই, আমি কি কি ইকুয়েশন এখানে ব্যবহার করছি। আই এসে 2টা রাস্তা পাচ্ছে, I1, I2। তাহলে আমি একটু এখানে লিখে নেই যে I ইকুয়াল টু I1 প্লাস I2। আই ভেঙে, এই যে আই ভেঙে যে 2টা রাস্তায় আমরা ভাগ করলাম কারেন্টটাকে I1, I2, সেটাকে লিখে দিলাম I ইকুয়াল I1 প্লাস I2। আই 2 ভাগ হয়ে গেছে এখানে। এবার তুমি দেখো I1 এসে আবার কয়টা রাস্তা পাচ্ছে? 2টা রাস্তা। এখন I1 ভেঙে যে 2টা রাস্তা পাচ্ছে, এখানে তুমি 2টা নাম দিয়ে দিতে পারো। আমি চিন্তা করলাম এটা এক্স, আর এটা চিন্তা করলাম ওয়াই। তাহলে I1 এসে যে 2টা রাস্তা পেলো, সেটার নাম দিয়ে দিলাম I1 ইকুয়াল এক্স প্লাস ওয়াই। ওকে, ব্যাপারটা বুঝতে পারো কিনা খেয়াল করো। I1 আসার পর এখানে 2টা রাস্তা এক্স এবং ওয়াই তে ভাগ হয়ে গেল। কারণ আমরা জানি কারেন্টের সামনে যতগুলা রাস্তা আসবে, সে ততগুলা রাস্তাতেই যাবে। I1 যেহেতু 2 ভাগ হলো, তাই আমি লিখলাম I1 সমান এক্স প্লাস ওয়াই। তাহলে এবার খেয়াল করো, I2 আসার পর এই যে দেখো এখানে I2 আসার পর এখানেও কয়টা রাস্তা পাচ্ছে? 2টা রাস্তা পাচ্ছে। I2 এখানে আসার পর 2টা রাস্তা পাচ্ছে। তা আমরা তো জানি কারেন্ট সম্ভাব্য সকল দিকে ভাগ হয়, কিন্তু I2 সকল দিকে ভাগ হতে পারবে না। কারণ আমাদের থার্ড বৈশিষ্ট্য ছিল এক রাস্তায় কখনো দুই দিক থেকে কারেন্ট আসতে পারে না। তুমি দেখো I2 যে ভাগ হবে, সেটার কোনো স্কোপ নাই। কারণ I2 যদি আমি এখানে উপরে ভাগ করতে যাই, তাহলে একই রাস্তায় দুই দিক থেকে কারেন্ট আসে, সেটা তো সম্ভব না। এক রাস্তায় সবসময় এক দিক থেকে কারেন্ট আসবে। তাহলে এই দিক থেকে এক্স আসলো, তাই আমি I2 কে ভাঙতে পারছি না এখানে। তাহলে এখানে এক্স আসলো, এই দিক থেকে I2 আসলো, এই 2টা মিলে এই দিক থেকে রওনা দিল। তাহলে এই দিক থেকে কারেন্ট হচ্ছে I2 প্লাস এক্স। তাহলে এখানকার এক্স আর এখানকার I2, এই দিক থেকে আসলো এক্স, এই দিক থেকে আসলো I2, 2টা মিলে এই রাস্তায় যাচ্ছে। তাহলে 2টা মিললে কত হবে? I2 প্লাস এক্স হবে।
ওকে, I2 এখানে এসে কেন ভাগ হলো না, I2 এখানে এসে কেন ভাঙলো না, কেন ভাগ হলো না, তার কারণ হচ্ছে একই রাস্তায় কখনো দুই দিক থেকে কারেন্ট যাবে না, আমাদের 3 নম্বর বৈশিষ্ট্য ছিল এটা। ওকে, তাহলে এই দিক থেকে আসলো I2 প্লাস এক্স, তাহলে এই পয়েন্টে দেখো এই দিকের I2 প্লাস এক্স আর এই দিক থেকে আসলো শুধু ওয়াই, তাহলে এখানে আমাদের কি পরিমাণ কারেন্ট আছে দেখো, I2 প্লাস এক্স, এই যে I2 প্লাস এক্স আর এই দিকের ওয়াই, তাহলে এর সাথে আরো ওয়াই। ওকে, তাহলে আমাদের এই পয়েন্টের যে কারেন্ট I2 প্লাস এক্স এই দিক থেকে আসলো আর এই দিক থেকে আসলো ওয়াই, তাহলে হবে I2 প্লাস এক্স প্লাস ওয়াই। এবার আমি যে ইকুয়েশন গুলো চিন্তা করছি সেখান থেকে একটু মান বসানোর ট্রাই করি। দেখো এক্স প্লাস ওয়াই, এই যে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই এর পরিবর্তে আমি কত লিখতে পারি, I1। ওকে, তাহলে আমি এটার ওপর থেকে লিখছি, তাহলে I2 I2 এর মতোই থাকুক, এক্স প্লাস ওয়াই এটার পরিবর্তে আমি লিখতে পারি I1। ক্লিয়ার, এক্স প্লাস ওয়াই এটার পরিবর্তে আমি লিখতে পারি I1। তাহলে এখানে আমাদের কত আছে দেখো, I2 প্লাস I1 বা I1 প্লাস I2। তাহলে I1 প্লাস I2 এটাকে আমি আবার কত লিখতে পারবো, I লিখতে পারবো। তাহলে I1 প্লাস I2 এটাকে আমি I লিখতে পারবো। ওকে, তাহলে এটা মিলে যেহেতু I হলো, এটা মিলে যেহেতু I হলো, এই যে পুরো ক্যালকুলেশন করে, তার মানে I কারেন্ট, এই দেখো I কারেন্ট এখান থেকে এসে ব্যাটারির মাইনাসে প্রবেশ করবে। এবং এটাই ছিল আমাদের প্রথম বৈশিষ্ট্য, সার্কিট দেখতে যতটাই জটিল হোক না কেন, যতটাই কমপ্লেক্স মনে হোক না কেন, ব্যাটারির বড় দাগ থেকে যদি I কারেন্ট বের হয় তাহলে পুরো সার্কিট ঘুরে আবার I কারেন্টই ফেরত আসতে হবে। এটা ছিল আমাদের 1 নম্বর বৈশিষ্ট্য, ব্যাটারির বড় দাগ থেকে যত কারেন্ট বের হয় ছোট দাগে তত কারেন্টই আসতে হবে। এবং এই যে তুমি প্রত্যেকটা রোধের মধ্যে কারেন্টের মান জানলে, এটাকে বলা হয় কারেন্ট ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, যেমন আমি যদি বলি এই ছবি অনুযায়ী R1 এর মধ্য থেকে কত কারেন্ট গেল, I1, R2 এর মধ্য থেকে Y, R5 এর মধ্য থেকে X কারেন্ট গেল, R3 এর মধ্যে I2 কারেন্ট, এখানে R4 এর মধ্যে I2 প্লাস এক্স। এই যে প্রত্যেকটা রোধে প্রত্যেকটা রাস্তায় তুমি কারেন্টের মান জানো, এটাকে বলা হয় কারেন্টের ডিস্ট্রিবিউশন। এখন অনেকের মনে এই প্রশ্নটা আসছে যে ভাইয়া আমি যদি I1 কে এখানে না ভাগ করে I2 কে এনে প্রথম ভাগ করতাম তাহলে কিরকম হতো। এই কারণে কিন্তু আমি আরেকটা সার্কিট এঁকে রাখছি, যে যে যতভাবে কারেন্টের ডিস্ট্রিবিউশন হয় একটা সার্কিটে আমি প্রত্যেকটাই দেখাবো তোমাদেরকে। তাহলে কারেন্টের ডিস্ট্রিবিউশনটা আমি এখানে আরেকভাবে করে দেখাচ্ছি, একটু ভালো করে খেয়াল করবে। তাহলে এখানে আমি কারেন্টের ডিস্ট্রিবিউশনটা তোমাদের জন্য আরেকবার দেখাচ্ছি, একটু খেয়াল করো। ব্যাটারির বড় দাগ থেকে আমরা, ব্যাটারির বড় দাগ থেকে আমরা I কারেন্ট চিন্তা করলাম। ওকে, এটা ব্যাটারির বড় দাগ প্লাস মাইনাস, তাহলে ব্যাটারির বড় দাগ থেকে এখানে I কারেন্ট আসলো, I কারেন্ট আসলো এই পর্যন্ত, I কারেন্ট এই যে এই পর্যন্ত I কারেন্ট আসলো, এসে দুইটা রাস্তা পাচ্ছে, তাহলে আমি এটাকে দুইটা রাস্তা দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে এই দিকের কারেন্ট যেটা, এটার নাম দিলাম I1, এই দিকের কারেন্ট চিন্তা করলাম I2। আগের মতোই ব্যাটারির বড় দাগ থেকে I কারেন্ট এসে এখানে দুইটা রাস্তা পাচ্ছে, এইদিকে I1, এইদিকে I2। এর আগের সার্কিট আমি যে কাজটা করলাম যে I1 কে এনে এখানে দুইটা ভাগ করে ফেলছি, এবার ঠিক উল্টা কাজটা করে আসবো, I2 কে এনে এবার আমি দুই ভাগ করি। তাহলে আমি প্রথমে আগের সার্কিটে আমি প্রথমে I1 টা কনসিডার করলাম, এর আগের সার্কিটে আমি প্রথমে I1 টা কনসিডার করলাম, যে I1 এসে দুই ভাগ হবে, এখন প্রথমে I1 না, আমি প্রথমে এখন I2 কনসিডার করলাম। তাহলে I2 যদি কনসিডার করি, তাহলে I2 এসে দেখো এখানে দুইটা রাস্তা পাচ্ছে, I2 এখানে এসে দুইটা রাস্তা পাচ্ছে। তাহলে I2 এসে যেহেতু দুইটা রাস্তা পাচ্ছে, কারেন্ট তো সম্ভাব্য সকল দিকেই ভাগ হবে, যতগুলো রাস্তা পাবে ততগুলো রাস্তাতেই যাবে। তাহলে I2 ভেঙে আমি এখানে M এবং N লিখলাম, I2 ভেঙে এখানে আমি M এবং N লিখলাম। তাহলে এটাকে আমি একটু লিখেও রাখতেছি আবার সেকেন্ড সার্কিটের জন্য I2 কে ভেঙে আমি M এবং N লিখলাম, তাহলে আমি কি বলতে পারি, I2 ইকুয়াল টু M প্লাস N। ওকে ফাইন, এখন তুমি দেখো I1, এই যে দেখো I1 এখানে এসে দুইটা রাস্তা পাচ্ছে, I1 এখানে এসে দুইটা রাস্তা পাচ্ছে। এখন তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো যে I1 এসে চাইলেও আর ভাগ হতে পারবে না, কারণ I1 যে একটা ভাগ নিচে যাবে সেটা তো সম্ভব না, কারণ এই রাস্তায় একটা কারেন্ট দেখো উপরের দিকে যাচ্ছে, রাইট?
এই রাস্তায় একটা কারেন্ট উপরের দিকে যাচ্ছে, তাহলে কখনোই সম্ভব না আর একটা কারেন্ট নিচের দিকে আসবে। আমাদের কয় নম্বর বৈশিষ্ট্য বলো তো? 3 নম্বর বৈশিষ্ট্য। একই রাস্তায় কখনো দুই দিক থেকে কারেন্ট আসবে না, কখনো কারেন্টের ক্ল্যাশ ঘটবে না। তাই আমি বলি যে তুমি এই 3টা বৈশিষ্ট্য সার্কিটের সবসময় মাথায় রাখবে। এটা ম্যাথ করতে গেলেও লাগবে, থিওরি পড়তে গেলেও লাগবে। প্রথম বৈশিষ্ট্য কি? ব্যাটারির বড় দাগ থেকে যত কারেন্ট বের হবে ছোট দাগেও একই কারেন্ট প্রবেশ করবে। 2 নম্বর কি? কারেন্ট সম্ভাব্য সকল দিকে ভাগ হবে, কিছু তো ব্যতিক্রম থাকবেই। সেই ব্যতিক্রমী বৈশিষ্ট্যটাই হচ্ছে একই রাস্তায় সুযোগ পাওয়ার সত্ত্বেও কখনো দুই দিক থেকে কারেন্ট আসবে না। তাহলে I1 চাইলেও এখান থেকে নিচে ভাগ হতে পারছে না, তাহলে আমরা কি করব? এম এখান থেকে উপরে আসলো, রাইট? এই যে দেখো এম এখান থেকে উপরে আসলো, এই এম আর এই দিকের I1 দুইটা মিলে এখন এই রাস্তায় যাচ্ছে। তাহলে এই রাস্তায় যাচ্ছে I1 প্লাস এম। ক্লিয়ার? এই রাস্তা ধরে এম উঠছে, এই দিক থেকে I1, তাহলে দুইটা মিলে এই রাস্তায় গেল I1 প্লাস এম। তাহলে I1 প্লাস এম এই দিক থেকে আসলো, এই দিক থেকে তুমি দেখতেই পাচ্ছ এন পরিমাণ কারেন্ট আসতেছে। তাহলে এই পয়েন্টে এসে কত জমা পড়ছে, এই পয়েন্টে এসে কত জমা পড়ছে সেটা দেখবো। তার আগে একটু খেয়াল করো, এখানে এখানে একটু খেয়াল করো, আই কে ভেঙে আমরা কি কি লিখলাম? I1 এবং I2। তো তুমি যখন এরকম কারেন্টের ভাগগুলো করবে একটু ইকুয়েশন আকারে লিখে রাখবা। যেমন আমি এখানে একটু লিখে রাখতেছি, এটা আগে লিখিনি, এখন একটু লিখে রাখছি। সেকেন্ড সার্কিটের জন্য আই কে ভেঙে আমি I1 এবং I2 লিখলাম, দ্যাট ইজ I ইকুয়াল I1 প্লাস I2। তাহলে এই দিক থেকে নামছে I1 প্লাস এম, এই দিক থেকে উঠছে এন। তাহলে এই পয়েন্টে টোটাল কত কারেন্ট জমা পড়ে দেখো? I1 প্লাস এম প্লাস এন, এই পরিমাণ কারেন্ট জমা পড়ে। তাহলে এখন যদি তুমি একটু হিসেব করো, আমার মনে হয় এটা তুমি নিজেই বুঝতে পারছো। এখানে এম প্লাস এন এই মানটা বসানো যাবে। এম প্লাস এন এই মানটা কত হবে? I2। তাহলে এম প্লাস এন, আমি এটার ওপর থেকে লিখছি কিন্তু, এম প্লাস এন এটাকে আমি লিখতে পারবো এখন I2। আবার I1 প্লাস I2 মানে কত? I। তাহলে I1 প্লাস I2 এটার মানে হচ্ছে I। আমি কিন্তু এই লাইনের পর এটা লিখলাম, এটা লিখলাম। তাহলে এটা যোগ করলে আসে I1 প্লাস I2, I1 প্লাস I2 যোগ করলে আসে I। তাহলে দেখো ব্যাপারটা কিরকম চমৎকার, যে আমি সার্কিটে যেভাবেই কারেন্ট ভাগ করি না কেন, সার্কিটে আমি যেভাবেই কারেন্ট ডিস্ট্রিবিউশন করি না কেন, সার্কিটটা দেখতে যতই কঠিন হোক না কেন, এই বৈশিষ্ট্য সবসময় মানবে। যে ব্যাটারির বড় দাগ থেকে, দেখো ব্যাটারির বড় দাগ থেকে I কারেন্ট নির্গত হলো, ব্যাটারির বড় দাগ থেকে I কারেন্ট নির্গত হলো, প্রত্যেকটা রাস্তায় কারেন্ট যাওয়ার পরেও একদম সবশেষে ব্যাটারির মাইনাসে কত কারেন্ট প্রবেশ করলো বলতো? I কারেন্ট প্রবেশ করলো। তো ইম্পর্টেন্ট বৈশিষ্ট্যটা সবসময় তুমি মাথায় রাখবে, ব্যাটারির বড় দাগ থেকে যত কারেন্ট নির্গত হয় ব্যাটারির ছোট দাগ বা মাইনাসে তত কারেন্টই ফেরত আসতে হবে। তাহলে এটা ছিল আমাদের লেকচার 5 এর পার্ট 1। মানে এখানে আমি একটা সার্কিটে তোমাদের কারেন্ট ডিস্ট্রিবিউশন করে দেখালাম। পার্ট 2 তে এর থেকে আরেকটু কঠিন সার্কিট নিয়ে আমি কারেন্টের ডিস্ট্রিবিউশন করে দেখাবো।